আগামী বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার এবং বাক স্বাধীনতার, বললেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র চলছে, মন্তব্য তারেক রহমানের। আন্দোলনে আহতরা রাস্তায় নামা লজ্জার, জন আকাঙ্ক্ষা পূরণের তাগিদ। এবং ঢাকার পল্লবীতে 2 শিশুকে গলা কেটে হত্যা, আত্মহত্যার চেষ্টা বাবার। আজিমপুরে অপহরণ করা শিশু মোহাম্মদপুর থেকে উদ্ধার। স্বাগত এশিয়া নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলাম বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার এবং বাক স্বাধীনতার। সকালে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের আয়োজনে আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সম্মেলন বে অফ বেঙ্গল কনভারসেশনে তিনি একথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা আরও বলেন, সামাজিক ন্যায় বিচার এবং রাষ্ট্র সংস্কারই এই সরকারের প্রধান চ্যালেঞ্জ। তাই সবাইকে ধৈর্য ধরতে হবে। কনভারসেশনে 80টিরও বেশি দেশ থেকে 200 জনের বেশি আলোচক, 300 জন প্রতিনিধি এবং 800 জন অংশগ্রহণকারী একত্রিত হন। 3 দিনব্যাপী এই সম্মেলন চলবে 18 নভেম্বর পর্যন্ত। দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার বিপরীতে মাফিয়া চক্র দেশকে আমদানি এবং ঋণ নির্ভর করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের 3য় জাতীয় কাউন্সিলের প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না বলে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, এই সরকারকে ব্যর্থ করতে পতিত স্বৈরাচার এবং তাদের দোসররা বসে নেই। শরীফুল ইসলামের রিপোর্ট। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। রাজধানী পল্লবীর বাইগাটেক এলাকায় 2 ছেলেকে গলা কেটে হত্যা করার পর আত্মহত্যার চেষ্টা করেছেন এক বাবা। পরে ঘাতক বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। নিহত 2 শিশুর মধ্যে রোহানের বয়স আনুমানিক 7 বছর এবং আরেকজন 3 বছরের মুসা। পেশায় রিকশা চালক। ঘাতক বাবার নাম মোহাম্মদ আহাদ। তিনি ফরিদপুর বোয়ালমারী উপজেলার বাসিন্দা। আহাদ আজ সকালে তার মাকে ফোন দিয়ে বলেন, তার মানসিক অবস্থা ভালো না, দেনা পাওনা এবং সাংসারিক কারণে তিনি খুবই চাপে আছেন। ঘটনার সময় শিশু দুটির মা অন্যের বাসায় কাজ করছিলেন। পুলিশের ধারণা, পারিবারিক অশান্তির জেরে এই হত্যাকাণ্ড। ডাকাতি এবং মুক্তিপণের উদ্দেশ্যে আজিমপুরে শিশুকে অপহরণ করা হয় বলে জানিয়েছে র্যাব। সকালে এক প্রেস ব্রিফিংয়ে র্যাবের মিডিয়া এবং গণমাধ্যম পরিচালক মুনিম ফেরদৌস কথা জানান। তিনি বলেন, 8 মাস বয়সী শিশুটিকে উদ্ধারের পর তুলে দেওয়া হয়েছে পরিবারের কাছে। অপহরণের অভিযোগে এর পরিকল্পনাকারী শাপলাকে গ্রেপ্তারও করা হয়েছে। অভিযুক্ত শাপলার সাথে আরও 4 জন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। গেল বৃহস্পতিবার আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের সামনের সিসিটিভির ফুটেজ এটি, যেখানে দেখা যাচ্ছে বাসার গেট খুলে 2 ব্যক্তিকে প্রবেশ করায় এক নারী। এর কিছুক্ষণ পরই একই বাসায় আসে আরো একজন। এই ফুটেজের কিছু সময় পরে ভুক্তভোগী মায়ের কোল থেকে একটি শিশুকে ছিনিয়ে নেয় সেই নারী। আরো কয়েক মিনিট পর অপহরণকারী সেই নারী কোলে করে শিশুটিকে নিয়ে বের হন। সে সময় চুরির মালামাল সহ সাথে ছিল আরো 3 জন। এর কিছুক্ষণ পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায়, আজিমপুরে এক নারীর বাসায় ডাকাতি করতে গিয়ে 8 মাসের ওই শিশুটিকেও নিয়ে যায় দুর্বৃত্তরা। 2 সপ্তাহ আগে পরিচয় গোপন করে বাসাটিতে ছাবলেটে উঠে শাপলা নামে এই নারী। চাঞ্চল্যকর এই ঘটনার পরপরই তদন্ত নামে র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে গত রাতেই মোহাম্মদপুর থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। কারণ বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এসব তথ্য জানানো হয়। ফাতেমা আক্তার শাপলা, তার বয়স 27। সে মূলত তার বাড়ি হচ্ছে বগুড়ার ধুনটের মথুরাতপুরে, এবং তিনি যখন এই অপহরণকারী চক্রের সাথে, এই মহিলার সাথে, ভিক্টিমের মায়ের সাথে যখন পরিচয় হয়, তখন নিজেকে তার বাড়ি নওগাঁ বলে তিনি দাবি করেন। যখন আমরা উদ্ধার করতে যাই নবীনগর হাউজিংয়ে, তখন আমরা দেখতে পাই যে সেই ভিকটিম 8 মাস বয়সী জাইফা, সে ওই বাসায় একা ছিলেন এবং এই মহিলা, এই অপহরণকারী চক্রের যে মহিলা, তিনি কার্নিশে, আরেকটা বাসার কার্নিশে
সে খুবই রিস্কি অবস্থায় সেখানে অবস্থান গ্রহণ করছে। এদিকে সংবাদ সম্মেলনে বগুড়ায় মাকে হত্যার ঘটনায় ছেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বর্ণনা দিয়েছেন র্যাব। তবে এই ঘটনায় র্যাবের কোনো গাফলতি থাকলে তাও তদন্ত করা হবে বলে জানান তিনি। যাকে আমরা গ্রেফতার করেছিলাম তার দেওয়া ভাষ্য মতে সে যতটুকু বলেছে ততটুকুই আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি। র্যাবের এই তদন্তে যদি কোনো গাফিলতি থাকে এবং কোনো ধরনের যদি আমাদের তথ্যগত বা প্রক্রিয়াগত কোনো ধরনের ভুল থাকে এবং এই প্রক্রিয়ার সাথে যদি কেউ দায়ী হয় তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রংপুরে ছাত্র আন্দোলনে নিহত এবং আহতদের পরিবারের মাঝে চেক বিতরণ করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। সকালে রংপুর জেলার শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুরু হয় সহায়তা প্রদানের কার্যক্রম। এ সময় জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসা এবং পুনর্বাসন নিশ্চিত করা না গেলে 24-এর আকাঙ্ক্ষা অর্জিত হবে না। আর আহতদের চিকিৎসা এবং নিহতদের পরিবারের জন্য সব ধরনের সহযোগিতার উদ্যোগ নিয়েছে সরকার। অনুষ্ঠান শেষে রংপুর বিভাগের আহত এবং নিহতদের পরিবারের কাছে চেক হস্তান্তর করা হয়। আমাদের এই প্রসেস যেহেতু শুরু হয়েছে, খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা আমাদের প্রত্যেক শহীদ পরিবারের কাছে পৌঁছে যাব। আমরা আমাদের প্রত্যেক আহত ভাইয়ের জন্য, আহত বোনের জন্য যেই সুযোগ সুবিধার প্রয়োজন হয় আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। অনুগ্রহ করে আমাদের প্রতি ওই ক্ষুদ্র আস্থাটুকু রাখবেন। আমাদের বাচ্চাদের জন্য যারা প্রাণ দিয়েছে, যে পরিবারগুলো এই আত্মত্যাগ স্বীকার করে চোখ মুছে আমাদের এখানে এসে দাঁড়িয়েছে, আমি তাদের বলবো, আর চলুন আমরা একসাথে কাজ করি। যেটা আমরা সেদিন করতে পারিনি আজকে আমরা করে দেখিয়ে দিই। রক্ত রং লাল, কিন্তু চোখের পানির রং সাদা। যদি চোখের পানির রং বদলাতে পারতো তাহলে হয়তোবা এই আমাদের যারা আমরা শহীদদের জন্য কাঁদছি তাদের চোখ দিয়ে লাল রক্তই বেরোতো। পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। সকালে উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের মানসিক হাসপাতাল সংলগ্ন বেতেপাড়ায় এই ঘটনা ঘটে। রাজশাহী নেওয়ার পথে দুপুর 1টার দিকে মৃত্যু হয়। নিহত জালালউদ্দিন হেমায়েতপুর ইউনিয়নের কাজীপাড়ার শকর আলীর ছেলে। পুলিশ এবং স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং জেলা বিএনপি সদস্য মুমতাজ আলীর সঙ্গে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম গ্রুপের বিরোধ চলছিল। শুক্রবার রাতে ওই এলাকার ইসলামী জলসা নিয়ে বাকবিতণ্ডা হয় তাদের মধ্যে। সেই সূত্র ধরে সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটনের সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ দেলোয়ার হোসেনকে পুনরায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে যোগদানের আদেশ বাতিলের দাবিতে গাজীপুর মহানগরবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দানা চৌরাস্তা এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে গাজীপুর মহানগরীর সর্বসাধারণ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ দেলোয়ার হোসেন পুলিশ সুপার হারুন রশিদের সকল অনিয়ম এবং দুর্নীতির সহযোগী হিসেবে কাজ করছেন। এছাড়াও তার বিরুদ্ধে সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। টাঙ্গাইল জেলা নুরানি শিক্ষক ফাউন্ডেশন উদ্যোগে নুরানি মাদ্রাসার শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আয়োজকরা জানায়, শাহপুর তাহিরিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া নুরানি মাদ্রাসা এবং এতিমখানায় 18টি মাদ্রাসার প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর 500 জন শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মোট কয়েকটি ধাপে টাঙ্গাইলের 8টি উপজেলার 7000-এর অধিক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেবেন। এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল সদর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম এবং খতিব আলহাজ মাওলানা শহীদুল ইসলাম শাহীন সহ আরও অনেক ওলামায়ে ইকরাম। পলাতক স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে হত্যা, ব্যাংক লুটপাট, দুঃশাসন, সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে গুলির নির্দেশ প্রদানকারী এবং
বর্তমানে দেশবিরোধী নানান ষড়যন্ত্র এবং নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল এবং পথসভা হয়েছে। নগরীর 25 নং রামপুর ওয়ার্ড যুবদলের আয়োজনে যুবদল নেতা মোহাম্মদ বেলাল উদ্দিনের নেতৃত্বে মিছিলটি নয়াবাজার বিশ্ব রোড থেকে শুরু করে ঈদগাহ বউবাজার রোড প্রদক্ষিণ করে কাঁচা রাস্তার মাথায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন মহানগর যুবদল সাবেক যুগ্ম সম্পাদক এরশাদুল্লাহ, রামপুর ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সভাপতি ইকবাল সহ ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দরা। চট্টগ্রামে ডিরেক্ট সেলিং বিজনেস DXN এর দেশান বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে বিজনেস অপরচুনিটি এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। DXN চিটাগাং ব্রাঞ্চ অফিসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে ছিলেন দুবাই প্রবাসী গ্রেট লিডার সাইফ মোহাম্মদ আলাউদ্দিন। স্পেশাল গেস্ট হিসেবে বক্তৃতা রাখেন হাসনাতারা জুথি, স্পিকার হিসেবে ছিলেন কাইমা রানী। আমদানি শুল্ক কমানোর প্রভাব নেই দেশের বৃহৎ পাইকারি আড়ত চট্টগ্রামের খাতুনগঞ্জের পেঁয়াজের বাজারে। ব্যবসায়ীরা বলছেন দেশি পেঁয়াজের মৌসুম শেষের দিকে হওয়ায় দামে এই অস্থিরতা। দাম নিয়ন্ত্রণে জোর দিতে হবে আমদানিতে। রবিউল উদ্দিনের ক্যামেরায় সরওয়ার আমিন বাবু রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা হক। দেশের বাজারে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখতে আমদানিতে শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। তবে বাজারের দাম এখনও চড়া। চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারিতে ভারতীয় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় 108 টাকা। শুল্ক প্রত্যাহারের পরও ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় আমদানি কম থাকার পাশাপাশি হাত বদলে বাড়ে পেঁয়াজের দাম। আমাদের বিশেষ করে চিটাঙে পেঁয়াজের মার্কেটটা হচ্ছে ইন্ডিয়ার পেঁয়াজের উপর নির্ভরশীল। ইন্ডিয়ার পেঁয়াজে যদি অ্যাভেলেবেল থাকে দামটা কম থাকে, আর যদি না থাকে পেঁয়াজের বাজারটা মানে উর্ধ্বর দিকে থাকে। আমাদের কাছে যেটা আসে সরাসরি সেটা হচ্ছে আপনার বর্ডার থেকে আসে, 2-3 হাত ঘুরে আসে, যার কারণে দামটা একটু বেশি থাকে। পেঁয়াজের বাজারটা মূলত বেশি হওয়ার কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ আমদানি নাই, যেটা আছে সেটা তুলনামূলক চাহিদার থেকে অনেক কম। আড়তদাররা বলছেন দেশীয় পেঁয়াজ বাজারে আসলে হাতের নাগালে থাকবে দাম। আমদানি পণ্য কমিশন বাণিজ্যের মধ্যে ব্যাপক অনিয়ম থেকে যায়, এতে বাজারে পণ্যের দাম বাড়তে থাকে। সরকারি উদ্যোগটা জরুরি। এখন মানুষের মন মানসিকতাটা চেঞ্জ করতে হবে যে আমরা নিজেরাই উৎপাদন করব। এই উৎপাদনটা যদি বেড়ে যায় তাহলে পেঁয়াজ সংকটটা থাকবে না। আর এই রিসেন্টলি যে দামগুলি, এই দামগুলি যদি আমাদের কৃষকরা পাইতো তাহলে তো কথাই ছিল না। ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকতে এরা একটু দাম বেশি হয়ে গেছে, ওইখানের বাজারটা বেশি, যার কারণে এখানের ইম্পোর্টাররা আমাদেরকে দাম বেশি এখানে বিক্রি করতে বলতেছে, যার কারণে এখানে দাম বাজারটা একটু চড়া হয়ে গেছে। বছরের শেষের দিকে কৃষকের ঘরে পেঁয়াজ না থাকায় 2 থেকে 3 সপ্তাহ ধরে দাম বাড়া শুরু হয়েছে, যা এখনও বাড়ছে। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীর কমলাপুরে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হচ্ছে। লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের উদ্যোগে বিকেলে 4 শতাধিক মানুষের মাঝে এই খাদ্য বিতরণ করা হয়। লায়ন খান আখতারুজ্জামান MJF এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে খাদ্য তুলে দেন অবসরপ্রাপ্ত কর্নেল ফরিদুল আকবর। এ সময় আরও উপস্থিত ছিলেন লায়ন শেখ মোস্তাফিজুর রহমান, প্রথম ভাইস প্রেসিডেন্ট লায়ন রিপন তরফদার নিয়াম, ক্লাব সেক্রেটারি ইঞ্জিনিয়ার লায়ন রাহাত মুসলিমিন এবং ক্লাব পরিচালক আহসান হাবিব সরকার বাপ্পি। এবার খেলা খবর। উয়েফা নেশনস লিগে পোল্যান্ডকে 5-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। এস্তাদিও দো স্টেডিয়ামে পোল্যান্ডকে 5-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেছে পর্তুগাল। একটি পেনাল্টি শট, একটি অ্যাসিস্ট সহ জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নেশনস লিগের চলতি মৌসুমে 5 ম্যাচে 5 গোল করে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ জয়ী ফুটবলার এখন ক্রিস্টিয়ানো রোনালদো।
দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার বিপরীতে মাফিয়া চক্র দেশকে আমদানি এবং ঋণ নির্ভর করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, এ বিষয়ে প্রক্রিয়াধীন রিপোর্টটি আমরা হাতে পেয়েছি। রিপোর্ট করছেন শরীফুল ইসলাম। শনিবার জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তৃতীয় জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ সরকারের 16 বছরের জঞ্জাল 3 মাসে দূর করা সম্ভব নয়, কিন্তু তাদের কাজে সন্তুষ্ট না হলে জনগণের প্রশ্ন তোলা অস্বাভাবিক নয়। মাফিয়া সরকার প্রায় 15 বছরের তাদের তৈরি করা যে জঞ্জাল 3 মাসে দূর করা সম্ভব নয়। তবে 3 মাস পর সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সফলতা কিংবা ব্যর্থতা নিয়ে জনমনের প্রশ্ন ওঠা অনার্য কিংবা অস্বাভাবিক নয়। অন্তর্বর্তীকালীন সরকারের আমরা আগেও বলেছি যে একটি বিষয় বোধহয় আমাদেরকে মনে রাখা দরকার, যে জনগণের সকল দাবি হয়তো তাদের পক্ষে পূরণ সম্ভব নয়, কিন্তু সরকার পরিচালনায় যে অদক্ষতা পরিলক্ষিত হয়, যদি অদক্ষতা দেখতে পায় জনগণ, সেটাও কিন্তু জনগণ আবার সহজভাবে মেনে নেবে না। অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না বলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এই সরকারকে ব্যর্থ করতে পতিত স্বৈরাচার ও তাদের দোসররা বসে নেই। প্রিয় উপস্থিতিবৃন্দ, এইরকম একটা পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত মনে হয় তারা জনগণের যে আকাঙ্ক্ষা সেটার প্রতি ভ্রূক্ষেপ করতে বোধহয় চাইছে না, বরং তারা যেটা ভালো মনে করছে সেটাই তারা হয়তো চাপিয়ে দিতে চাইছে। তবে একটা প্রশ্ন হচ্ছে, সরকার কি ঔদ্ধ জনগণের আস্থা রাখতে চায়? কারণ জনগণের সঙ্গে সরকারের আস্থার সম্পর্ক নিবিড় থাকলে ষড়যন্ত্রকারীরা কিন্তু তাদের ষড়যন্ত্রের ডালপালা বিস্তারের সুযোগ পাবে না। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের আগামী সরকার হবে তারেক রহমানের নেতৃত্বে। আজকে চ্যালেঞ্জটা শুধুমাত্র এই সরকারের নয়, এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট। চ্যালেঞ্জ কিন্তু আপনাদের সামনে, কারণ সামনের দিকে যে সরকার আসছে সে সরকার আপনাদেরকে তৈরি করতে হবে। সেই সরকার জাতীয়তাবাদের তারেক রহমানের নেতৃত্বের সরকার তৈরি হবে। আমরা যেন সর্বক্ষেত্রে, বিশেষ করে প্রযুক্তির ক্ষেত্রে আমরা যেন সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারি, অবদান রাখতে পারি, নেতৃত্ব দিতে পারি, সেভাবে নিজেকে তৈরি করতে হবে। কাউন্সিলে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন ইঞ্জিনিয়ার ফখরুল আলম এবং রুহুল আমিন আকন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, এশিয়ান টেলিভিশনের নিউজ আপডেট পেতে ভিজিট করুন facebook.com/asiantelevisionbd এবং youtube.com/@asiantelevisionbd। এই সাথে শেষ করবো এশিয়ান নিউজ। তাকে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো যেন বারো একবার। আগামী বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার এবং বাক স্বাধীনতার, বললেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র চলছে, মন্তব্য তারেক রহমানের। আন্দোলনে আহতরা রাস্তায় নামা লজ্জার, জন আকাঙ্ক্ষা পূরণের তাগিদ। এবং ঢাকার পল্লবীতে 2 শিশুকে গলা কেটে হত্যা, আত্মহত্যার চেষ্টা বাবার। আজিমপুরে অপহরণ করা শিশু মোহাম্মদপুর থেকে উদ্ধার। এশিয়ান নিউজের পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।